এই মাজলা যে ওষুধটা আমি করেছি, এটা হচ্ছে আপনার মাজলা বলতে সাধারণত এই গাছে বসে খাওয়া পোকাগুলোকে ধরা হয়। যত রকমের এই গাছে বসে খাওয়া পোকা আছে সমস্ত পোকাগুলোই নিয়ন্ত্রণ হয় এই মাজলা দিয়ে। সমস্ত পোকাগুলো আলাদা করে আপনার অন্য কোনো ওষুধ দিতে হবে না। আচ্ছা, এইটা গেল একটা। তারপরে এই দেখুন একটা মহুল বলে এটা আমি বার করেছি। এটা হচ্ছে উড়ন্ত পোকার জন্য। উড়ন্ত পোকার জন্য যত রকমের উড়ন্ত পোকা আছে সমস্ত উড়ন্ত পোকাগুলো এটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর আরেকটা যেটা আমি বার করেছি সেটা হচ্ছে আপনার এই যে কিলার আরক্স বলে, গাছকে রোগের হাত থেকে মুক্তি করে। এটা যেমন ফাঙ্গাস, ব্যাকটেরিয়া, অপকারী ফাঙ্গাস, অপকারী ব্যাকটেরিয়া গাছকে ক্ষতি সাধন করে, সেটার হাত থেকে আপনার এই কিলার আরক্স বলে, এটা হচ্ছে আপনার এই ফাঙ্গিসাইড ওষুধ, যে কোনো প্রকারের ফাঙ্গাসকে দমন করে এই ওষুধটা। আপনার অন্যদের যেমন বিভিন্ন রকমের ফাঙ্গাস রয়েছে, অপকারী ফাঙ্গাস রয়েছে, বিভিন্ন রকমের ওষুধ বার করছে, কিন্তু আমার এইটাতে সমস্ত রকমের ফাঙ্গাসগুলো এটাকে নিয়ন্ত্রণ করে। তাহলে দেখুন চাষিদের কত কম খরচের ভিতরে আর এই বস্তা ভরে ব্যাগ ভরে ওষুধ নিয়ে যেতে হবে না বাজারে। আর একটা হচ্ছে আপনার ধরুন আপনার এই যে সুধা আরক্স বলে একটা বার করা হয়েছে আমাদের। আমি যে কথাগুলো বলছি এগুলো কিন্তু সব জৈবর উপরেই কথা বলছি। তো এই সুধা আরক্স বলে যে ওষুধটা বার করেছি, এই সুধা আরক্সটা হচ্ছে আপনার এটাকে গাছের বৃদ্ধি ঘটায়। যে কোনো গাছে আপনি প্রয়োগ করবেন এর বৃদ্ধি ঘটবে, এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ায়। স্ত্রী ফুলের সংখ্যা বাড়ায় এবং আপনার ফসলের গুণগত মান, তারপরে ফসলের আপনার বৃদ্ধি, এগুলো সবটাই এতে ঘটে। আর একটা জিনিস আমাদের কাছে আছে, এই দেখুন এইটা গেল 4টে। আর একটা হচ্ছে আপনার এটা হচ্ছে ভূমি আরক্স বলে। হ্যাঁ, এই ভূমি আরক্স বলে একটা, এটা হচ্ছে ডাস্ট, এটাও একটা ওষুধ। এটা আপনার সয়েলে কাজ করে, ভূমিতে কাজ করে। এটা হচ্ছে আপনার যুগ্ম ওষুধ, কীটনাশক, কীট নিয়ন্ত্রক আর ফাঙ্গাস নিয়ন্ত্রক। এইটা মাটিতে যদি কোনো ফাঙ্গাস থাকে বা কোনো কীট থাকে তাহলে এইটার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো আপনার নিজস্ব প্রোডাক্ট? আমাদের নিজস্ব প্রোডাক্ট। এর টেকনোলজি সম্পূর্ণ আমাদের। এই যে 30-40 বছর ধরে আপনি কাজ করছেন বা নিজেকে সমর্পণ করেছেন মাটির কাছে, এই অনুপ্রেরণাটা কোথা থেকে পেলেন আপনি? এর অনুপ্রেরণা বলতে আমি এক ভদ্রলোকের কাছে থেকে পড়াশোনা করতাম। উনি হচ্ছেন আমাদের ঋষি বঙ্কিম কলেজের ফিজিক্সের প্রফেসর ছিলেন। আচ্ছা, আমার মানে চাইল্ড লাইফের কথা বলছি। তা উনি ছিলেন ফিজিক্সের প্রফেসর, অথচ আপনার এই মানে উদ্ভিদ জগতে বোটানির উপরে ওনার অগাধ পাণ্ডিত্য ছিল। তো অ্যাকচুয়ালি বলতে পারেন ওনার অনুপ্রেরণায় তখন থেকে এই অর্গানিক নিয়ে চিন্তা ভাবনা করা হতো। আমি প্রথমে ওই পাতা সার তৈরি করতাম, বুঝলেন, লিফট মোড যেটাকে বলা হয়, লিফট ডাস্ট। তো সেক্ষেত্রে এই পাতা সারটাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, আরও কী করে খাদ্যগুণ বাড়ানো যায়, সেই চিন্তাভাবনাগুলো তখন আমার এই চাইল্ড লাইফ থেকে এসেছিল। এবং পরপর যত আমার মানে বুদ্ধিজ্ঞান হতে লাগলো তখন আমি ভাবতে লাগলাম যে এই রাসায়নিকের যে একটা সাইড প্রভাব, মানে পার্শ্ব প্রতিক্রিয়া, এইটাকে কি করে মুক্তি ঘটানো যায়। আর আমি যেহেতু রাষ্ট্রের প্রতি আমার একটা দায়িত্ব কর্তব্য থেকে আমার এই চিন্তা ভাবনাটা এসেছে, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে করে সুস্থ সবল। আপনি একটা জিনিস ভাবুন না, আমি এই কয়েকদিন আগে একটা মিটিংয়ে গেছিলাম গুসকরাতে, তার সবাই চেঁচামেচি করছে। তো আমি বললাম যে আপনারা তো চেঁচামেচি করছেন সবাই, তো আপনারা বুকে হাত দিয়ে বলুন তো আপনি সুস্থ আছেন? তো কয়েকজন চাষি তখন হাত উঁচু করে বললো, না বাবু আপনি বলুন, কি বলছেন স্যার আপনি বলুন, আমরা কেউ সুস্থ নেই, কেউ কোনো না কোনো ক্রনিক রোগে সঙ্গে যুক্ত আছে বা রোগ আছে। না বললাম তাহলে চুপ করে বলুন, শুনুন আমি কি বলতে চাইছি। তো আমি বললাম যে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে, কিন্তু সেই প্রাণীটা যদি যতদিন বাঁচবে, যদি সুস্থভাবে বাঁচে, তাহলে সেটাই বেটার নয় কি? আপনি জরাজীর্ণ ব্যাধিগ্রস্ত হয়ে মরছেন, দুবেলা ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে, সেটা কি ভালো? তো সেক্ষেত্রে আমি বললাম যে আমাদের কয়েকটা পুরুষ পিছিয়ে যান, আপনার বাবা, আপনার ঠাকুরদাদা, কিংবা আপনার ঠাকুরদাদার বাবা, তখনও মানুষ কিন্তু মরেছে, কিন্তু এত রোগ ভোগ করে মরেনি। তার একটাই কারণ হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস।
তখন আমাদের যে খাদ্যগুলো এখন খাচ্ছি সেগুলো টোটালটাই বিষ বলতে পারেন। আর তখন যে খাদ্যটা খেতাম তখন মানে বিষ মুক্ত খাবার খেতাম, যে বিষ মুক্ত খাবারের জন্য আমরা এখন নতুন করে চিন্তা ভাবনা করছি মুষ্টিমেয় কয়েকজন। তো আপনি যেটা বললেন যে আমার এই অনুপ্রেরণা এইভাবে এসছে, এবং আমার জীবদ্দশায় আমি ভেবেছি যে সেই ধর্মীয় গ্রন্থ যেভাবেই যে ধর্মেরই হোক এরা কিন্তু আমাদেরকে কিছু শেখায়, নীতিকথা শেখায়। তো মহাভারতে একটা কাহিনী আছে যে বিনা যুদ্ধে নাহিতে ও সূচাগ্র মেদিনী, মানে আপনার সঙ্গে মারামারি না করে আমি কিন্তু এই মেদিনী মানে পৃথিবী বলা হয়, পৃথিবী মানে মাটি, ভূমির ওই সূচের অগ্রভাগটুকুনি আপনাকে দেবো না। তো আমি চিন্তা ভাবনা করেছি যে আমি তো এককভাবে পারবো না, তো সেই আমার জীবদ্দশায় যদি আমি ওই সূচাগ্রের মেদিনীটুকুনি যদি অর্গানিকে কনভার্ট করে যেতে পারি সেটাই আমার কাছে অনেক বড় প্রাণ। আচ্ছা, ওখান থেকেই আপনার হ্যাঁ। তো আচ্ছা, আর একটা কথা আমি একটুখানি আপনাকে বলে নিই, যেহেতু আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসেছেন, মেডিসিন সম্পর্কে তো হলো, এইবারে আমাদের সার সম্পর্কে বলতে বলতে কিছুটা বাদ চলে গেছিল। তো আমি এখানে মূলত 3টে সার তৈরি করি, আর তার সঙ্গে একটা জৈব সারও তৈরি করি। তো মেন যেটা আমার কমপ্লিট মানে প্লান্ট ফিড যেটাকে বলা হয় সুষম সার, সেটা হচ্ছে আমার ভার্মি কম্পোস্ট বেস, এবং ওটাতে আপনার সমস্ত খাদ্যগুণ সবই আছে। আলাদা করে অ্যাডিশনাল হিসেবে আপনার অন্য কোনো খাবার গাছকে দিতে হবে যে কোনো চাষের ক্ষেত্রে। আমি কিন্তু পার্টিকুলার একটা চাষের কথা বলছি না। এবারে গাছের খাদ্য গ্রহণ ক্ষমতা তো সমস্ত গাছের সমান নয়, তো সেক্ষেত্রে সমস্ত গাছের খাবার গ্রহণ যেমন সমান নয় তেমন সমস্ত মাটিও ঠিক না। প্রথমে মাটি পরীক্ষা করতে হবে, তাহলে আমাকে মাটি পরীক্ষার প্রয়োজন আমি বলবো না, এই কারণ মাটি পরীক্ষা করে নির্দিষ্ট মেজারমেন্ট আপনি আমার দৃষ্টিভঙ্গিতে পাবেন না। আপনি মাটি পরীক্ষার কথা যখন তুললেন তখন একটু বলে দিই, আপনি যে মাটিটা এখন পরীক্ষা করবেন, যে উপাদানগুলো পাবেন, ওই মাটিতে যদি প্রকৃতির জল আসে কিংবা আপনার আর যদি ড্রেনের জল আসে, মানে জল সেচের ভিতরে জল আসে, তখন কিন্তু ওই মাটির তারতম্য ঘটবে। আপনার কোথাও যদি একটা ফসফেট ফ্যাক্টরি থাকে, তো সেই সময় যখন আপনার জল হয় না, বৃষ্টি হয় না, তখন ওই মাটির যে উপাদান থাকবে, বৃষ্টির সময় কিন্তু ওই জায়গার ওই মাটির ফসফেটের উপাদানটা অনেক বেশি বেড়ে যাবে। আর জৈবতে ততটা পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয় না, কারণ জৈব উপাদান এমনই একটা উপাদান, এটা গাছে নিজের পরিমাণ মতন গ্রহণ করে, বাদ বাকিটা মাটির সঙ্গে মিশে থাকে, এবং বিভিন্ন রকমের বললাম আপনাকে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া যখন গাছের যেরকম প্রয়োজন তখন সেটা তাতে গাছকে সরবরাহ করে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো ওইটা গেল একটা জৈব সার আমাদের। আর একটা আলাদা করে করা হয়েছে আপনার, যেমন পটাশের নাম শুনেছেন, পটাশিয়াম। তো আমি দেখেছি যে শুধু আমাদের যেমন মানে হাড়ের শক্তপোক্ত হতে গেলে যেমন আমরা ক্যালসিয়াম বা ফসফরাস জাতীয় জিনিসের প্রয়োজন হয়, ওই জন্য আমাদের একটা সার আছে যেটা হচ্ছে আপনার ক্যালসিয়াম উইথ পটাশ। আর আরেকটা যেটা করেছি আপনাকে যেটা বললাম ডিএপি, তো আমাদের একটা ডিএপি আছে, ওটা আপনার নাইট্রোজেন উইথ আপনার ফসফেট, ওটা আপনার রাসায়নিকের সমতুল্য কাছে আছে। আর একটা বায়োমিক্স আছে, এগুলো আপনারা তৈরি করেন? আমরা তৈরি করি। এই কটা প্রোডাক্ট আছে যেগুলো আমি চিন্তা ভাবনা করে দেখেছি যে এই প্রোডাক্টগুলো হলে সমস্ত চাষগুলো করা যায়। নতুন কৃষক যারা জৈব চাষে আসবে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তাদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা ধরুন আমরা তো অনন্তকাল ধরে কেউ বেঁচে থাকবো না, তো আমাদের প্রত্যেকেরই একটা দায়িত্ব কর্তব্য আছে, যে যতটা পালন করতে পারবে করবে। তো সেক্ষেত্রে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য মানে অদূর ভবিষ্যতের জন্য আমরা যাদের হাতে আমাদের এই পৃথিবীটাকে সমর্পণ করে দিয়ে যাব, তাদের জন্য আমরা সেই চাষিদেরকে বলবো যে আপনারা সম্পূর্ণ একেবারে না পারেন, নিজের বাড়ির চাহিদা পূরণ করার জন্য যতটুকুনি প্রয়োজন ততটুকুনি আপনারা আস্তে আস্তে জৈবতে আসুন। অর্গানিক চাষের ভবিষ্যৎ নিয়ে কি বলবেন বা আপনি কি ভাবছেন? অর্গানিক চাষের ভবিষ্যৎ প্রথম কথা হচ্ছে উজ্জ্বল, আর আস্তে আস্তে চাষির সংখ্যা কি বাড়ছে? যারা সমাজ সচেতন চাষি, যারা সমাজ সম্পর্কে ভাবছে বা অদূর ভবিষ্যৎ সম্পর্কে যারা চিন্তা ভাবনা করছে, তারা আস্তে আস্তে অর্গানিক চাষে ইনভলভ হচ্ছে, মনোনিবেশ করছে।